বিসমিল্লাহির রহমানির রহিম। উমাইয়া যুগে গদ্য সাহিত্যের বৈশিষ্ট্য। খসাইসুন নাসরি ফিল আসরিল উমাবি। নাসরুন শব্দের অর্থ হচ্ছে গদ্য সাহিত্য। আমরা পূর্বের ক্লাসে কিতাবাত পড়েছি, তারপরে খিতাবা পড়েছি, তারপরে তাওকিয়া পড়েছি, তারপর রাসাইল পড়েছি। এগুলো কিন্তু সবগুলোই গদ্য সাহিত্যের এক একটা শাখা। এইখানে যেটা সিলেবাসে তোমাদের দেওয়া আছে দেখবে 2 নম্বরে, ওটা অল ওভার উমাইয়া যুগে যে গদ্য সাহিত্য হতো টোটাল বৈশিষ্ট্যগুলো কি, মানে এখানে খেতাবা, রাসাইল, কিতাবা, তাওকিয়া সবগুলোকে ইনক্লুড করে, সবগুলোকে যুক্ত করে অল ওভার কি বৈশিষ্ট্য ছিল সেটা এটা একটা সিলেবাসে তোমাদের দেওয়া আছে। এটা দেখে নাও। উমাইয়া যুগে গদ্য সাহিত্যের বৈশিষ্ট্য। ভূমিকা। উমাইয়া যুগ, এর আগেও বলেছি, 41 হিজরি থেকে নিয়ে 32 হিজরি, 132 হিজরি এবং 661 সাল থেকে নিয়ে 750 সাল পর্যন্ত আরবি গদ্য সাহিত্যের বিকাশের একটি গুরুত্বপূর্ণ যুগ। আমি একই ভাষা বারবার ব্যবহার করছি এইটার জন্য যে কিভাবে লিখতে হয়, কিভাবে একটা প্রশ্নকে সুন্দর করে সাজাতে হয়। কমন কিছু শব্দ আছে, কমন কিছু সেন্টেন্স আছে যেগুলো সব জায়গাতে ব্যবহার করা যায়। না জানলেও যদি সেগুলো লিখে আসা যায়, পরীক্ষায় কিছু নাম্বার পাওয়া যাবে। দেখবে অনেকটা ভাষাগত সব মিল আছে একটা একটার সাথে আরেকটা। ইসলামী রাষ্ট্রের বিস্তার, রাজনৈতিক পরিবর্তন, ধর্মীয় আলোচনা, সামাজিক জীবনের উন্নতির ফলে গদ্য সাহিত্য নতুন রূপ লাভ করে। দেখবে যে এলাকার সামাজিক জীবন যেমন, সে এলাকার রচনা, কবিতা, তারপর উপন্যাস তেমন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে জায়গাতে বসবাস করেছেন, যেখানে তিনি লালন পালন বড় হয়েছেন, ওই এলাকার যা বৈশিষ্ট্য সে অনুপাতে তার কবিতায় বা তার গদ্যে সেই ছোঁয়া আমরা দেখতে পাই। তারপরে কবি কাজী নজরুল ইসলাম যে পরিবেশে বেড়ে উঠেছেন, যে এলাকাতে বেড়ে উঠেছেন, সেই সময় যেমন যেমন অবস্থা ছিল তেমন বিষয়াদি কিন্তু তার কবিতা আমরা দেখতে পাই সেই রকমই। হুম। এখানেও কিন্তু ইসলামী রাষ্ট্রের বিস্তার, রাজনৈতিক পরিবর্তন, ধর্মীয় আলোচনা এবং সামাজিক জীবনের উন্নতির ফলে গদ্য সাহিত্য নতুন রূপ লাভ করে। এই যুগে খুতবা তথা ভাষণ, যেটা আল খেতাবা পড়িয়েছি আমি, রিসালা যেটা পত্র সাহিত্য, এটাও তোমাদের নোটস আকারে দিয়েছি, তৌকিয়া রাজকীয় সংক্ষিপ্ত নিদর্শন ইত্যাদি গদ্য ধারার ব্যাপক বিকাশ ঘটে। কোরআন ও হাদিসের গভীর প্রভাবের কারণে এই যুগে গদ্য ভাষা শক্তিশালী, প্রাঞ্জল ও হৃদয়গ্রামী হয়ে ওঠে। নিম্নে বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হলো। উমাইয়া যুগের গদ্য সাহিত্যের বৈশিষ্ট্য। নাম্বার 1, শব্দের সরলতা এবং অর্থের স্বচ্ছতা। উমাইয়া যুগে গদ্যে সহজ, পরিচিতি ও প্রাঞ্জল শব্দ ব্যবহার করা হতো। ভাষা ছিল সাবলীল, অর্থ ছিল স্পষ্ট, ফলে সাধারণ মানুষও সহজে তা বুঝতে পারত। তো এটা একটা উমাইয়া যুগে গদ্য সাহিত্যের বৈশিষ্ট্য, যে ওই লেখক যতজনই ছিল না কেন সবাই কিন্তু সহজ সরল অর্থ ব্যবহার করত। ফলে সাধারণ মানুষ যারা তেমন শিক্ষিত ছিল না, তারাও কিন্তু তাদের এই বক্তব্য, তাদের এই সাহিত্যের যে উদ্দেশ্য সেটা বুঝতে পারতেন। পরিমিত সাজা, এখানে ভুল হয়ে গেছে বানানটা, সাজা লিখতে হবে, দন্তের সয় আকার, তারপরে বর্গে জয় আকার হ দিয়ে দিতে হবে, সাজা, যেটা আরবিকে লেখা আছে। পরিমিত সাজার ব্যবহার। সাজা কি? দেখবে কবিতাতে, যেমন আমি একটা কবিতা যদি বলি, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, এই যে কেমন করে ঘুরছে দেখো, এভাবে যে একটা কবিতা আছে না, লাস্টের যে শব্দের একটা মিল আছে, একটা ছন্দ, সেই শেষের যে ছন্দ যে মিল, সেই মিলটাকে সাজা বলা হয় আরবিকে। হুম। গদ্যকে শ্রুতি মধুর, শুনতে ভালো লাগার কারণে প্রভাবশালী করার জন্য এটাও বলে গেছে সাজা বা অন্তমিল যুক্ত গদ্যের ব্যবহার দেখা যায়। তবে এটি কখনোই অর্থের ক্ষতি করে অতিরিক্ত অলংকারে পরিণত হয়নি। এটা তোমরা প্রিন্ট আউট করবে না, আমি ঠিক করে দেব, তখন কালকে করবে প্রিন্ট আউট। অলংকারময় বর্ণনার ব্যবহার। গদ্যে উপমা, যেটাকে আরবিকে তাসবিহ বলা হয়, রূপক, যেমন আরবিকে এই শব্দটাকে ইস্তাআরা বলা হয়। কিনা আহ কি কায়া হয়ে গেছে, এখানে আমি খুব তাড়াহুড়াই করলাম তো বানান মিস্টেক হয়ে গেছে। কিনায়া, মাজাজ এর মতো অলংকার ব্যবহৃত হয়েছে। এগুলো আরবি শব্দের অলংকার, বাংলাতেও কিন্তু এর অলংকার আছে। এর ফলে বক্তব্য আরো জীবন্ত, আকর্ষণীয় এবং প্রভাবশালী হয়েছে। শব্দ ও অর্থগত অলংকারের প্রয়োগ। তিবাক, মোকাবালা, সাজা ইত্যাদি শব্দ ও অর্থগত অলংকার সংযতভাবে ব্যবহৃত হয়েছে, যা গদ্যের সৌন্দর্য বৃদ্ধি করেছে।
তোমাদের কাছে তিবাক, এই মোকাবালা, সাজা, এই শব্দগুলি নতুন মনে হলো। অ্যারাবিকে একটা কথাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে যেসব অলংকার ব্যবহার করা হয়, এই শব্দগুলির পরিভাষা হলো এগুলি। আস্তে আস্তে এগুলি তোমাদের ঠিক 6 নাম্বার সেমিস্টার কিংবা 7 সেমিস্টারে হয়তো এই পাঠটা তোমাদের পড়ানো হতে পারে। তো তখন বুঝতে পারবে এই বিষয়টা। হ্যাঁ, এখন এগুলো মুখস্থ করে নেবে পরীক্ষাতে লেখার জন্য। এই শব্দটাই মুখস্থ করবে। তিবাক, মোকাবালা, সাজা শব্দ এবং অর্থগত অলংকার সংযুক্তভাবে ব্যবহৃত হয়েছে, যা গদ্যের সৌন্দর্য বৃদ্ধি করেছে। ছোট এবং সুসংগঠিত বাক্যের ব্যবহার। উমাইয়া যুগে উমাইয়া যুগের গদ্যে দীর্ঘ এবং জটিল জটিল বাক্যের পরিবর্তে ছোট, সংক্ষিপ্ত এবং পরস্পর সামঞ্জস্যপূর্ণ বাক্য ব্যবহৃত হয়েছে। এতে বক্তব্য সহজবোধ্য এবং প্রভাবশালী হয়েছে। ছোট ছোট সংক্ষিপ্ত হলে বেশি ভালো লাগে, সেটাই হয়েছে। কোরআন ও হাদিসের প্রভাব। এই যুগের গদ্য কোরআন মাজিদ ও হাদিস শরীফ দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিল। মানে কোন লেখক কোন একটা লিখলে উদ্ধৃতি স্বরূপ, উপমা স্বরূপ কোরআনের আয়াত লিখতেন। যেমন আমরা বিভিন্ন কথা বা কোনো কিছু লিখতে গেলে যেমন একে অন্যের কোনো প্রবাদ বাক্য তুলে ধরি, ওই রকম সেই সময়তে কোনো সাহিত্যিক কোনো কিছু লিখতে গেলে হাদিস এবং কোরআনের কথা তুলে ধরতেন। তাহলে কোরআন ও হাদিস দ্বারা প্রভাবিত ছিল। লেখক ও বক্তারা প্রয়োজন মতো কোরআনের আয়াত এবং হাদিস উদ্ধৃত করতেন, যা বক্তব্যকে অধিক গ্রহণযোগ্য এবং শক্তিশালী করত। কবিতা, প্রবাদ এবং জ্ঞানগর্ভ বাণীর উদ্ধৃতি। গদ্যের বক্তব্যকে শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য করার জন্য বাংলার পংক্তি, কবিতার পংক্তি, আরবি প্রবাদ এবং জ্ঞানগর্ভ বাণী উদ্ধৃত করা হতো। আমরাও অনেক সময়তে কথা বলতে বলতে মাঝে মধ্যে এক দু লাইন কবিতা বলে থাকি, কথাটাকে সুন্দর এবং আহ অলংকার করার জন্য। তো ওই সময় তো এটা করা হতো। যুক্তি এবং অলংকারের সমন্বয়। উমাইয়া যুগের গদ্যে একদিকে যেমন শক্তিশালী যুক্তি এবং প্রমাণ উপস্থাপন করা হতো, অন্যদিকে তেমনি সুন্দর অলংকারপূর্ণ ভাষার মাধ্যমে পাঠক ও শ্রোতার হৃদয়কে প্রভাবিত করা হতো। অর্থাৎ এই যুগের গদ্য একই সঙ্গে বুদ্ধিকে সন্তুষ্ট করত এবং হৃদয়কে স্পর্শ করত। মানে যে কোনো কথা ইড়িং বিড়িং কথা হতো না। মুর্শিদাবাদের ভাষা এটা ইড়িং বিড়িং বলতে, যে ভাষার আহ, যার কোনো তাল তিল নেই, মানে একটা কিছু বলছে তার তার আগা গোড়া কিছুই বোঝা যাচ্ছে না, এইটা। তো উমাইয়া যুগে যে সমস্ত সাহিত্যিকগণ এই ধরনের কোনো বি কাজ করতেন, সাহিত্যিক কাজ, তো সেখানে যেমন শক্তিশালী যুক্তি থাকতো, তেমনি মানুষকে ওই ছন্দগুলি বা ওই সাহিত্য কর্মগুলি আকৃষ্ট করত। উপসংহার কি বুঝলাম? পরিশেষে বলা যায় উমাইয়া যুগের গদ্য সাহিত্য সরল ভাষা, সুস্পষ্ট ভাব, কোরআন হাদিসের প্রভাব, সংযত অলংকার, শক্তিশালী যুক্তি এবং হৃদয়গ্রামী উপস্থাপনার জন্য বিশেষ মর্যাদা লাভ করে। এই যুগের গদ্য পরবর্তীকালে আব্বাসীয় যুগের সমৃদ্ধ গদ্য সাহিত্যের ভিত্তি স্থাপন করে এবং আরবি সাহিত্যের ইতিহাস এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। খেয়াল করে দেখো, পূর্বের চারটি তোমাদের আমি নোটস পড়িয়েছি, সেই চারটির যা যা বৈশিষ্ট্য সবগুলো কিন্তু এখানে আছে। কারণ সেগুলো ব্যতিক্রম ভাবে ছিল, আর সবগুলো মিলিয়ে এটা একটা তৈরি করা হয়েছে। কারণ এটাও তোমাদের সিলেবাসে আছে যে উমাইয়া যুগে গদ্য সাহিত্যের বৈশিষ্ট্য লিখো, তখন এইগুলি লিখতে হবে। ঠিক আছে? তাহলে এটা দেখে নিতে হবে, আর যেটা মিস্টেক আছে বানান সেটা আমি ঠিক করে দেব। আবার সকালে ইনশাআল্লাহ এটাকে সেন্ড করব গ্রুপে, তখন সেখান থেকে নিয়ে তোমরা যখন প্রিন্ট করবে তখন করে নেবে।